বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহকারে শাংগ্রিলা হোটেলে নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রীকে। সফরকালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যোগ দেওয়ার পাশাপাশি শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সঙ্গেও বৈঠক করবেন। এদিকে এবার ট্রাম্পের পরেই শেখ হাসিনাকে নিয়ে মুখ খুললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আবারও কপাল খুলে যাচ্ছে শেখ হাসিনার, ফিরে পাচ্ছে শেখ হাসিনার ক্ষমতা। মহাবিপদে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং তার সমন্বয়। কেন এমন মন্তব্য করলেন চীনের প্রেসিডেন্ট? বিস্তারিত জানতে এক মুহূর্ত না টেনে দেখতে থাকুন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে তার বিভিন্ন সিদ্ধান্তের কারণে তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে মুসলিম দেশগুলো, ফিলিস্তিন, ইরান সহ যুক্তরাষ্ট্রের প্রতিবেশী অনেক দেশের সঙ্গে। তবে এবার তার ক্ষমতার থাবা থেকে বাদ যায়নি যুক্তরাষ্ট্র। বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা তিনি সবসময় ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখেছেন। এবারে এটাও বলা হয় খুব ট্যাকটিক্যালি শেখ হাসিনা চায়নার সঙ্গেও সম্পর্কটা ভালো রেখে চলার চেষ্টা করেছিলেন। কিন্তু স্যার প্রশ্ন হচ্ছে, এই চায়না যে বিশ্বাসঘাতক, সে কিন্তু এই শেখ হাসিনাকে আশ্রয় দিল না, আশ্রয় দিল সেই ভারতই, পুরনো বন্ধু। জাস্ট নিউজটা দেখলাম নেত্র নিউজের একটা ইয়াতে, যে সেনা সদর থেকে বলা হয়েছে হ্যাঁ জেনারেল ওয়াকারের সাথে তাদের মিটিং হয়েছে, কিন্তু এই মিটিংটা নাকি সার্জিস হাসনাত রায় চেয়েছিল, হতে পারে, এবং তাদেরকে রয়ের প্রেসক্রিপশন অনুযায়ী যে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা যে বলা হয়েছে এটা অস্বীকার করা। প্রধান অনেক রাজনীতিবিদদের অলরেডি ম্যানেজ করে ফেলেছেন, এটা নিঃসন্দেহে বলা যায়। এরকম কিছু ইঙ্গিত বা প্রমাণ আমরা হাতে পেয়েছি। খুবই জরুরি আলোচনা। প্রধান কি করতে চাইলো আমি এটা নিয়ে মোটেও চিন্তিত না। আমি চিন্তিত আসলে যেসব রাজনৈতিক দলের নেতারা সেনা প্রধানের পক্ষে, আমি তাদেরকে নিয়ে চিন্তিত। তারা কি দেশকে ভালোবাসে নাকি? আসলে আমি একটা জিনিস অবাক হই, আজকে যারা এই রিফাইন্ড আওয়ামী লীগের পক্ষে, তারা কি ভুলে গেছেন বাংলাদেশে একটা বিডিআর হত্যাকাণ্ড ঘটেছিল? আপনারা কি ভুলে গেছেন যে শাপলা চত্বরে শত শত মানুষকে হত্যা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। আসসালামু আলাইকুম। জাস্ট নিউজটা দেখলাম নেত্র নিউজের একটা ইয়াতে, যে সেনা সদর থেকে বলা হয়েছে হ্যাঁ জেনারেল ওয়াকারের সাথে তাদের মিটিং হয়েছে, কিন্তু এই মিটিংটা নাকি সার্জিস হাসনাত রায় চেয়েছিল, হতে পারে, এবং তাদেরকে রয়ের প্রেসক্রিপশন অনুযায়ী যে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা যে বলা হয়েছে এটা অস্বীকার করা হয়েছে। ভুল। আমার তথ্য অনুযায়ী তারা অন্যান্য রাজনৈতিক দলকেও ডেকেছিল সেম প্রস্তাবে। অন্যান্য রাজনৈতিক দল এই জিনিসটা স্বীকার করেনি। আমি কনফার্ম হয়ে বলতে পারি যে এবি পার্টিকে ডেকেছিল জেনারেল ওয়াকার, সেম স্টোরি নিয়ে, সেম স্টোরি, যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে, পুনর্বাসন করলে এই যে ভালো আওয়ামী লীগের, ভালো আর খারাপ আওয়ামী লীগের পার্থক্য। সো এই প্রস্তাবটা প্রত্যেকটা রাজনৈতিক, আমি বিশ্বাস করি, আমি এবি পার্টিটা কনফার্ম যে এবি পার্টিকে ডাকা হয়েছিল এবং সেম প্রস্তাব দেওয়া হয়েছে একটা এবি পার্টির নির্ভরযোগ্য সূত্র থেকে, এটা আমি শুনেছি। সো আর বাকিরা হচ্ছে, আমি অ্যাজিউম করি যেহেতু স্টুডেন্টদেরকে দেওয়া হয়েছে এবি পার্টি, আর বাকি প্রত্যেকটা রাজনৈতিক দলকেও সেম জিনিস দেওয়া হয়েছে। এবং এখন আমি যেটা দেখতেছি যে আওয়ামী লীগ মানে সেনাবাহিনী কর্তৃক এমন একটা ভ্রাতৃত্ববোধ আনার চেষ্টা করছে। ভ্রাতৃত্ববোধ কিসের ভ্রাতৃত্ববোধ? যে আমরা সেনাবাহিনী কেউ সেনাবাহিনীকে গালাগালি করতেছে না, কেউ সেনাবাহিনী বলতেছে ওয়ান জেনারেল ওয়াকার এবং বাকি যে সমস্ত গুমখুনের সাথে জড়িত তাদের জন্য আজকে সেনাবাহিনীর অবস্থা। সবাই সেনাবাহিনীর লোগোটা পরিবর্তন করলেন। যে সমস্ত রিটায়ার্ড অফিসাররা স্টেটমেন্ট দিতেছেন, বাংলাদেশে আসতেছেন, তাদের পুরোনো সিনিয়র অফিসাররা ফোন করে লোকজনকে একটু মনে করাই দিতেছে আর কি, আগের মতো। এখন আওয়ামী লীগের মতো পারতেছে এরকম জিনিস করতেছে। সো একটা জিনিস বুঝেন। তারপর দেখেন ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্সাররা, আমি দেখলাম যে তৃতীয় মাত্রা জিলুর ভাইকে খুব পছন্দ করতাম, হঠাৎ করে দেখি উনি জঙ্গির স্টোরি, গোয়েন্দা সংস্থার জঙ্গির নেগেটিভ পড়তেছে, এবং তারা অর্গানাইজড ভাবে এই স্টুডেন্টদের এগেনস্টে লেগেছে। স্টুডেন্টদের এগেনস্টে যে সমস্ত জিনিস দেখতেছেন যে করতেছে, এর হচ্ছে সত্য থাকতে পারে, একটা পার্সেন্টেজ থাকতে পারে, কিন্তু একদম ফুল ফ্লেজেড ভাবে যে তারা এটা ইচ্ছা করে করেছে কি জন্য? কারণ সামনে তারা সময় চাচ্ছে রাজনীতির জন্য। আমি মনে করি যে তারা 10 দিন পরে কেন এই প্রসঙ্গটা তুললো, হ্যাঁ এটা তাদের ভুল, বাট আস্তাদ সার্জিসদের একটা জিনিস বুঝতে হবে যে when you want to fight with folia, এখন আপনারা জিজ্ঞেস করতেছে এটা কি জেনারেল ওয়াকার ছিল, ওয়াকারের নাম বলতেছে না, why not? আধা মাথা যুদ্ধ করলে লোকজন এটা কনফিউশনের একটা সুযোগ নেবে, নিশ্চয়ই ওটা ওদের গাপলা আছে। আমি বিশ্বাস করি না যে হাসনাত আব্দুল্লাহ এদের মতো ইয়াং ছেলে জেনারেল ওয়াকারের মতো একটা ফিগারকে নামে একটা সলিড মিথ্যা কথা বলবে। এইটাই সত্য যে
আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে, এবং এটার সাথে যে সমস্ত ইনফ্লুয়েন্সাররা আছে এই ইনফ্লুয়েন্সারদেরকে যে কোনো ভাবে ম্যানেজ করছে, যে যেভাবে ম্যানেজ হয়েছে আর কি। সো ম্যানেজ হয়ে তারা এখন এদেরকে এই স্টেটমেন্টটা খাওয়াচ্ছে। বাট ছাত্রদের অনেক ভুল আছে, ছাত্ররা এখনো কিন্তু বলতেছে না যে প্রথমেই যখন এসেছিল তখন জেনারেল ওয়াকার, জেনারেল হামিদ তাদেরকে দিয়েছিল, অফার দিয়েছিল যে তারা মেইন টিম হবে, সাথে ইসলামিক দলগুলো এবং এদের সাথে ইসলামিক দলগুলোর সাথে মিটিং করেছিল, এবং বিএনপিকে তারা বিরোধী দলে নিবে। যখনই দেখতেছে বিরোধী দলে নিতে পারবে না, তখনই ওয়াকার চলে গেছে হচ্ছে বিএনপির পক্ষে। কারণ বিএনপি এখন চলতেছে, আমি যেটা এখন পর্যন্ত দেখি, তাদের মধ্যে একটা পার্ট আওয়ামী লীগের সাথে এবং ইয়ার সাথে ভারতের সাথে আঘাত করতেছে। দিস ইজ দ্য ফাইনাল। আমি যেটা মনে করছি যে গোয়েন্দা সংস্থাগুলো এখন আমার পিছনে যেভাবে লাগছে দেখলাম, এবং অন্যান্যদের পিছনে আমার, আমি তো ফেসবুকে লাইভ করি, কিন্তু আমার ফেসবুক লাইভ নিয়ে লোকজনের ইয়াতে করতেছে, কি বলে কপি করে নিয়ে ইউটিউবে দিচ্ছে, ওখানে কয়েকটা জায়গায় আমি কমেন্ট যা দেখে আমি তো পুরো লস্ট। সো ওই পার্টি সেম জিনিস এখন আবার আমাদের পিছনে লেগেছে। কিন্তু একটা জিনিস বলতে, আই উইল বি অলওয়েজ রিমেন উইথ দ্য ট্রুথ। জেনারেল ওয়াকারের এগেইনস্টে সার্জিসরা এরকম কথা বলবে, শাসনাতরা বলবে, আই ডোন্ট বিলিভ। মেইন কথা হচ্ছে কেন বললো, কি বললো, সবকিছু বাদ। কথা হচ্ছে এতদিন ধরে উনি যে সমস্ত কাজ করে আসতেছে, এর মধ্যে এই ঘটনাটা কনফার্ম করতেছে। এবং সেম জিনিস আসিফ যে বললো যে জেনারেল ওয়াকার বলেছে যে একজন কনভিক্টেড পার্সন কিভাবে কথা বলছে, উনার কাছে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস যাকে পুরো ওয়ার্ল্ড রেসপেক্ট করে, জেনারেল ওয়াকার তাকে রেসপেক্ট করে, তাকে কনভিক্টেড মনে করতেছে। তার ব্রেনের ভিতরে আওয়ামী 20টা ঢুকে গেছে, আওয়ামী 20টা এবং ভারতীয় 20টা ঢুকে গেছে। এই জন্য প্রফেসর ইউনুসের মতো লোককে ইয়া করে না। আর আমি দেখতেছি কতগুলা খারাপ কথা মুখ দিয়ে আসছে না। ব্লাইন্ড ভাবে ছাত্রদের দোষ করি থাকতে পারে, কিন্তু তাকে ব্লাইন্ডলি এখন জেনারেল ওয়াকারকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছে। দ্যাটস দ্য রং থিং। আল্লাহ হাফেজ। আমি এখন একটা ইফতার পার্টি। সেনাপ্রধান অনেক রাজনীতিবিদদের অলরেডি ম্যানেজ করে ফেলেছেন, এটা নিঃসন্দেহে বলা যায়। এরকম কিছু ইঙ্গিত বা প্রমাণ আমরা হাতে পেয়েছি। খুবই জরুরি আলোচনা। এমনকি অভ্যুত্থানের পক্ষের শক্তি একেবারে অভ্যুত্থানের নায়ক, এরকম রাজনীতিবিদ অনেকে ম্যানেজড হয়ে গেছে। কিসে? রিফাইন্ড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগের পুনর্বাসন প্রজেক্টে, যেটা ভারতীয় একটা প্রজেক্ট, যার মধ্য দিয়ে আওয়ামী লীগকে, পিনাকি ভট্টাচার্য যেটা বলেছিল, সাবের হোসেন চৌধুরী, বডি সোহেল এদের নেতৃত্বে আওয়ামী লীগকে নির্বাচনে আনা। এই ভারতীয় প্রজেক্টকে বাস্তবায়ন করতে সেনাপ্রধান তো বৈঠক করেছেন ধারাবাহিকভাবে, অনেককে কিন্তু ম্যানেজ করে ফেলেছেন। দেখেন, বাংলাদেশে কি শুধু রাজনীতিবিদ হাসনাত আর সার্জিস না, কিন্তু হাসনাত সার্জিসের সাথে ক্যান্টনমেন্টে বৈঠক হয়েছে, এটা হাসনাত আব্দুল্লাহ ফাঁস করে দিয়েছেন। এরকম আরো অনেকের সাথে বৈঠক হয়েছে, কারণ আরো অনেক স্টেক হোল্ডার্স আছে। হয়তো জামাত ইসলামীর সাথেও হয়েছে, কিন্তু জামাত বলেনি। জামাত না বললেও এই রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্টের বিরুদ্ধে আমিরের জামাত এতেকাফে বসার আগে তার স্পষ্ট অবস্থান জানিয়ে এসেছেন, সাফ জানিয়ে দিয়েছেন। তো দর্শক, কিছু রাজনীতিবিদদের যে ম্যানেজ করতে পেরেছেন এই বিষয়ে, এতে কোনো সন্দেহ নাই। এবার সে আলোচনায় আসছি। দেখেন, ওই বৈঠকে, ক্যান্টনমেন্টের বৈঠকে হাসনাত আব্দুল্লাহ ছিল, সার্জিস আলমও ছিল। কারণ হাসনাত আব্দুল্লাহ দীর্ঘ ফেসবুক পোস্ট দিয়ে বাংলাদেশের রাজনীতিতে তোল পাট তৈরি করে দিয়েছে। এমনকি নজিরবিহীন স্লোগান হয়েছে বাংলাদেশে যে ওয়াকান্না হাসনাত হাসনাত হাসনাত। ওই বৈঠকে তো সার্জিস আলমও ছিলেন, সার্জিস তো ফেসবুক পোস্ট দেননি। এমনকি এই বিষয়ে যখন সংবাদ সম্মেলন করেছে এনসিপি বা সেনাবাহিনীকে সতর্ক বার্তা দিয়েছে, সেনাবাহিনী থাকবে ক্যান্টনমেন্টে, রাজনীতিতে তারা নাক গলাতে পারবে না, এই বার্তাগুলো যখন এনসিপি সংবাদ সম্মেলন থেকে দিয়েছে কিংবা শাহবাগের প্রোগ্রাম থেকে দিয়েছে, কোথাও কিন্তু সার্জিস আলমের কোনো বক্তব্য আমরা দেখিনি। অথচ ক্যান্টনমেন্টে বৈঠকে সার্জিস ছিল। কি বোঝা যায় যে সার্জিস ব্যক্তিগতভাবে ম্যানেজড হয়ে গিয়েছেন? শুধু সার্জিস না, এরকম আরো অনেকে ম্যানেজ হয়ে যেতে পারেন। কারণ এনসিপির মধ্যে এখন বিভিন্ন ধারা উপধারা রয়েছে, বিভিন্ন গ্রুপ রয়েছে, তার ইন্টারনাল পাওয়ার স্ট্রাকচারে মারাত্মক কমপ্লেক্সিটি বিরাজ করছে। তো সেক্ষেত্রে নানান হিসাব নিকাশে, ব্যক্তিগত নানান রেইসের মূল্যায়ন অবমূল্যায়নে অনেকে ম্যানেজড হয়ে যেতে পারেন। তার মধ্যে সার্জিস আলমের গতিবিধি সন্দেহজনক মনে হয়, কারণ তিনি এই বিষয়ে কোনো কথা বলছেন না। এমনকি রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপের বিরুদ্ধেও তেমন কোনো কথা বলছেন। বরং উল্টো তার আরেকটা, এটা যদি হয়ে থাকে যে অনেক রাজনীতিবিদ ম্যানেজড হয়েছেন, তাহলে এটা নজিরবিহীন একটা সমীকরণ। এখন যতই ম্যানেজড হোক, লাভ হবে না। আওয়ামী পুনর্বাসন মানে ভারতের দালালি, আর ভারতের দালালদেরকে মানুষ দিল্লি পাঠিয়ে দেবে পিটিয়ে, তাতে যেই হোক না কেন, কোনো ট্যাঙ্ক এটা ফেরাতে পারবে না, কথা স্পষ্ট। বরং যেসব রাজনীতিবিদ ম্যানেজড হয়েছেন তারা আরো ফাঁদে পড়েছেন।
সেনাপ্রধানের, তারা তো কিছুর বিনিময়ে ম্যানেজ হয়েছেন, তাই না? সে বিনিময় নেবেন, পরবর্তীতে জনরোষ দেখে আবার আওয়ামী পুনর্বাসনের পক্ষেও বলবেন না, তাহলে তো আপনি ধরা পড়বেন, আপনার দুর্বলতা ফাঁস করে দিবে তারা। এর মানে আপনি ট্রাপে পড়েছেন। দর্শক, শারজিস আলমের একটা বক্তব্য, এটা যথেষ্ট সন্দেহজনক মনে হয়। সেনাবাহিনীর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই না, এটা তো সবার কথা, সেনাবাহিনীর সাথে কোনো দ্বন্দ্ব নেই। সমস্যাটা হচ্ছে সেনা প্রধানকে নিয়ে। কিন্তু তারপরও এইভাবে বলাটা, এটা ম্যানেজ হয়ে যাওয়ার একটা আলামত। আবার বৈঠকে তিনি ছিলেন অথচ কিছুই বলছেন না। আবার এই কথাটা যে প্রোগ্রামে বলছেন, পাশেই রুহুল কবির রিজভী, যিনি এখন একেবারেই প্রমাণিত ভারতের দালাল, তার পাশে বসে সন্দেহ আরো হতে পারে। এবং রিজভিও কিন্তু বলেছেন যে আওয়ামী লীগের মধ্যে যারা অর্থ পাচারকারী না, গুলি করে নাই, গণহত্যার সাথে জড়িত নয়, তারা যদি তাদের নেতৃত্বে যদি আওয়ামী লীগ রাজনীতি করে, তাহলে কেন করতে পারবে না? আমাদের কিছু বলা নেই। এটা রুহুল কবির রিজভী বলেছেন, মানে তিনি নিজেও রুহুল কবির রিজভী ম্যানেজ, আবার সেই রিজভির পাশে বসে শারজিস আলম বলছেন, দুই চার কিন্তু মিলে যাচ্ছে। সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাবোধ ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম। আমরা আমিরে জামাতের বক্তব্যের সাথে একমত যে সেনাবাহিনী দেশপ্রেমিক সংগঠন, কিন্তু ব্যক্তি অফিসারদের বিরুদ্ধে আমাদের আপত্তি রয়েছে। একটা ইফতার মাহফিলে তিনি কথা বলেন, সেনাপ্রধানের বিরুদ্ধে তাদের কোনো অবস্থান নেই উল্লেখ করে শারজিস আলম বলেন, অভ্যুত্থানের পক্ষের কোনো শক্তির মুখোমুখি আমরা দাঁড় করাবো না। অথচ সেনাপ্রধানকে ইঙ্গিত করে এনসিপি সংবাদ সম্মেলন করলো, সেনাপ্রধানকে ইঙ্গিত করে হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দিল, সেনাপ্রধানকে ইঙ্গিত করে শাহবাগে ওরা বিক্ষোভ মিছিল করলো, সেখানেও বলা হয়েছে যে ক্যান্টনমেন্টের কেউ এখন আর রাজনীতিতে নাক গলাতে পারবে না। কত ধরনের হুঁশিয়ারি দিল ইশারা ইঙ্গিতে, আর বলে সেনাপ্রধানের সাথে আমাদের কোনো বিরোধ নেই। মানে ম্যানেজড হয়ে গিয়েছেন, বোঝা যায়। মব জাস্টিস ও ন্যায় বিচার সাংঘর্ষিক মন্তব্য করে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে স্থিতিশীলতা প্রয়োজন, যে কোনো বিশৃঙ্খলা এড়িয়ে চলতে হবে। তার স্থানীয় উন্নয়ন নিয়ে কথা বলেন। অপরদিকে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কৃষিভিত্তিক অর্থনীতি শক্তিশালী করতে পারলে দেশের প্রত্যন্ত অঞ্চলে সফলতা আসবে। এ সময় গণমাধ্যমে যাতে মালিক পক্ষ হস্তক্ষেপ করতে না পারে সেই বিষয়েও আইন হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র এই নেতা। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলী, RDRF সভাপতি। যাই হোক দর্শক, এই যে সেনাবাহিনী সেনাপ্রধান কারোর বিষয়ে কোনো কথা নেই, এর মানে তাহলে কি ওই যে রিফাইন্ড আওয়ামী লীগ পুনর্বাসনের যে প্রজেক্ট, হাসনাত আব্দুল্লাহদের যে ধমক দেওয়া, ইউ ল্যাক উইজডম, ইউ ল্যাক এক্সপিরিয়েন্স, আর উই আর ইন সার্ভিস ফর 40 ইয়ার্স, এইসব ধমক টমক এগুলো কিছু না নাকি? সেখানে তো সার্জিস ছিল, সার্জিসের কিছু আসে যায় না। এবং সার্জিস কেন ফেসবুক পোস্ট দিয়ে জানালেন, এখন আবার কেন বলছেন কোনো দ্বন্দ্ব নেই? এটা স্পষ্ট সার্জিসের মতো অনেকেই সেনাপ্রধানের মাধ্যমে ম্যানেজড হয়ে গিয়েছে টু রিপিটেড রিফাইন্ড আওয়ামী লীগ। এটা উদ্বেগজনক, এটা রাজনীতিতে নতুন সমীকরণ চেষ্টা, নজিরবিহীন ঘটনা যে অভ্যুত্থানের পক্ষের নায়করা এভাবে ম্যানেজড হয়ে যাচ্ছে। তবে লাভ হবে না, দিন শেষে তারা পিছু হটতে বাধ্য হবে, জনরোষে পড়বে, জনগণ জেগে উঠছে, কেউ ভারত, দিল্লি, মোদি, ওয়াকার কেউ পারবে না। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।